ব্যস্ত শহরের নির্জন হাইওয়েটি হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপি ছুটে যাচ্ছে আর তার পেছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে গেছে এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগেই 400 কোটি টাকার হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসে কেউই এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটেছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাঁচ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন, গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়ির টায়ারে গুলি করলো এবং গাড়িটি তাল সামলাতে না পেরে তিনটা ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভেতর গিয়ে পড়লো। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাজ ভাঙতেই দেখা গেল যে ভেতরে কেউ নেই। এএসআইএস আইনকে উদ্দেশ্য করে ভয়ে মাথা গলায় বলল। স্যার, ভেতরে কেউ নেই। এটা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয় আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো কিন্তু ব্যর্থ হলো, কাউকেই পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো আফসাদ। জি স্যার, বলুন। কাউকে ট্রেস করতে পেরেছ? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয়ই পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার একটা কথা বলে। বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলো তো? কেন স্যার, একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূত বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে তাহলে আমরা নিশ্চয়ই খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে। খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশে গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির। তখনই পেছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি কথাটি বলল। আরে ভাবি তুমি, আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট কম্পিউটারে? আরে ভাবি, তুমিও না যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্সওয়ালাদের প্যারা? বুঝতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও এখন। ভাবি চলে গেল। সাব্বির দরজাটা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো সাব্বির। ল্যাপটপে এখনও কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা শাটডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেওয়া আছে। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এদিকে। সাব্বিরের খুব একটা বড় বাড়ি না, 5 শতাংশ জায়গার ওপর 3 তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলায় এবং দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে আর একেবারে ওপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিশান, আর সাব্বিরের আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে, এই সাব্বির, দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভেতরে এসে বসে। রাতুলকে দেখে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলে রাতুল বলে সে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হয় বাসা থেকে ক্লাবের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নিই। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে, সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবারই ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন। স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভেতরে ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরের এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কিনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে বসে বসে পড়তে লাগে। পাশে রাতুলে এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বিরের চোখ আটকে যায় একটা খবরে, রাতুলেরও। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বির রাতুলের দিকে তাকাচ্ছে। সাব্বির আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গিয়েছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট 8 জন মানুষকে অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা করে 400 কোটি টাকা হ্যাক করা হয়েছে। পুলিশ সন্দেহের জেরে একটা গাড়িকে ধাওয়া করে। জানা যায় গাড়িতে কেউই ছিল না। তাহলে গাড়িতে কে চালাচ্ছিল, ভূত না মানুষ? এইটা আমাদের শহরের ব্যাংক না? আমাদের শহরেরই ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। এটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনো দিন শুনিনি যে ভূতে কম্পিউটার চালায়।
ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি, কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। সাব্বির একদমই পুরোটা পড়ল। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানিস কিভাবে? রাতুল ভ্রুকোচকে জিজ্ঞেস করলো। আরে আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। ব্যাস এতটুকুই, আর কিছু না। সাব্বির একটা মুচকি হাসি দিল। ও আচ্ছা, আমিও তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার টাকার। হব বেটা, আমি কই আর কই হ্যাকার, আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। সাব্বিরের কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দ্য জোকার, হা হা হা। এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়লো। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষ, স্কুল ছুটি দিবে। এখন বিকাল প্রায় 4:30, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবে তখনই রাতুল পেছন থেকে ডাক দিল। এই বেটা, আমাকে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে যাই তো প্রতিদিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে, তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম থেকে কে বলছেন? কিলার মেশিন। আরে আজব তো, কিসের মেশিন আর কী সব বলছেন? হোটেল ব্লু সান, রুম নাম্বার 167-তে যান। কন্ট্রোল রুমের অফিসের সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বীভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানে অজ্ঞান হয়ে যায়। পুলিশের সবার চোখে ভয় ও আতঙ্ক। রুমের বেডের উপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীর থেকে এমনভাবে কাটা হয়েছে যেন কোনো কষায় মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রেখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে আর জিহ্বাটা সামনে কেটে রাখা আছে। গালে দুই পাশে লেখা ইটস ওকে, তার পাশে একটা স্মাইলি দেওয়া। পা দুটো আর অংশগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে, আর তার পাশে বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ, অলওয়েজ ইজ ইউ স্টপ। সাইকো তার খেলায় আছে, থামাতে এসো না, নিজেই থেমে যাবে। লাশটির পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়ে অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডি ও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। না কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, না ভিকটিম, মারার কোনো মোটিভ। তাহলে কে করছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবির রুটি আর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি খেতে লাগলো। আহ, কিরে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? রাব্বি সাব্বিরের বড় ভাই। আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে? আর বলছো তেমন কিছু না, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না প্রজেক্টে ছুরি ব্যবহার করেছি, আর হাত কাটতে পারে না? কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। দোস্ত, আমি একটা বিপদে পড়েছি, তুই এক্ষুনি পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বলো। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফার জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডাক বাংলোয় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দস্যুরা আস্তানা গড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না।
আচ্ছা আমি দেখছি। বলেই সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে দেখে কিছু লোকে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথায় গেলে সবাই দেখতে পাবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠলো, ইউ হ্যাভ বিন হ্যাক। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারা দান্দা করতেছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলেছি সেটা কর। আমার কিছু হবে না তো? না, হবে না, ইনশাল্লাহ বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল, আর স্পেশাল ফোর্স চলে এলো রাতুলকে গেটের বাইরে থেকে। দুজন অফিসার ধরে সরিয়ে নিল, আর ফোর্স ভেতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে সেই সাথে। এটা কি সাব্বিরের কাজ? ওদেরকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারে আবাসনে কয়েকজন বেরিয়ে যেতে দেখতে পেল। আকাশে হেলিকপ্টার উঠছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকের মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে দেয় ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে। গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফোর্স সবাইকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশিই মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে কে? তুমি? রাতুল এখনো শকড হয়ে আছে। কি হয়েছে? সব ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল। কোনো রকমে মরতে মরতে বেঁচেছে রাতুল। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনে ওই রকম জায়গাতে আসবে না। অফিসার আবারও প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি বলেই রাতুল ডুব গিলতে লাগলো। অফিসার রাতুলকে উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল, আর রাতুল বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশের ইউনিফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা। পুলিশ কিছুক্ষণের ভেতরে চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। রাতুলের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমেই সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি পরে, সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে হেলিকপ্টার চলে যাবার পর। কিরে, কেমন অভিজ্ঞতা হলো? শালা তুই একটা জাতীয় বেঈমান, একটা কথাও বলবি না? তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে? আরে আমি তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে? বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতি। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা ওরা বিশ্বাস করে নিল? আমাদের দেশে যা অবস্থা, পুলিশই আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে। আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়, এখন বাড়িতে চল, আর এসব কাউকে বলবি না। আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে সাব্বিরের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরের দিন সাব্বির কালকে কিছুদিনের জন্য ওর খালাতো ভাইয়ের মেহেদি বাসায় যাবে ইংল্যান্ডে, তাই প্যাকিং করছে। হঠাৎ ফোন বেজে উঠলো। টু টু টু। হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমন থাকি বল, যেমনই ছিলাম তেমনই আছি। কালকেই ও আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। ভাই, দেশের তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা নিয়ে আসবো, এখন রাখি, ভালো থাকিস। পরদিন সকালে সাব্বিরের ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্ট যাবার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল সাব্বিরের। আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছে না, তবুও সিগন্যাল আছে। সাব্বির ল্যাপটপটা বের করে কিছু একটা করলো। সিগন্যাল টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেলো পাশের রোডে একটা গাড়ি নিয়ে একটা মেয়ে বাইরে অনেক গাড়ি বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো। আর না চাইতেও অজান্তেই সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠলো। মেয়েটা বোধহয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে সাব্বির চোখ ছড়াতেও পারছে না, কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কারও দেখা যাচ্ছে না। তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে নিল দেখার জন্য। একটা মেয়ে হেঁটে যাচ্ছে সালোয়ার কামিজে, মেয়েটাকে মন্দ লাগছে না। সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো। মেয়েটার হাসিটা যেন ক্যামেরায় এসে লাগছিল। হালকা বাতাসে চুলগুলো উঠছিল, আর মেয়েটার গেজ দাঁত আর নাকের তিলটা যেন উফ। সাব্বির এই শীতেই বসে ঘামছিল। সাব্বির দেরি না করেই কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু সেই গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। সাব্বির নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো।
সাব্বির গাল ফুলিয়ে বসে আছে গাড়িতে আর নিজেকে গালি দিচ্ছে। টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধহয় ইংল্যান্ডে যেত না। প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল। ছবিটা দেখিয়ে সাব্বিরের চেহারায় আবারও হাসি ফুটে উঠল। সাব্বিরের প্লেন মাঝ আকাশে, দুবাই থেকে আবার প্লেন চেঞ্জ হবে, কিন্তু তখনই এয়ার হোস্টেসটা কী যেন নিয়ে ঘানাঘানি করছিল। হঠাৎ প্লেনটা টান নিতে লাগলো। আচমকা হওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। সাব্বিরের ল্যাপটপটা ছবি দেখছিল, ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই সাব্বির একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। সাব্বির এয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনুন, কোনো প্রবলেম হয়েছে কি? না স্যার, তেমন কিছু না। কারো যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাচ্ছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি চিন্তিত হবেন না, আমাদের এক্সপার্ট দেখছে বিষয়টা। সাব্বির ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলো সমস্যাটা কোথায়। সাব্বির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসছে, যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাব্বির টাইপিং করতে লাগলো। কোডিংয়ে পুরো স্ক্রিন ভরে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মোড় নিল। সাব্বির নিশ্চিন্ত হয়ে কানে হেডফোন নিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। ঘুম ভাঙলো দুবাই এয়ারপোর্ট নেমে সাব্বির কিছু খেয়ে নিল, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবারও ফুটে উঠলো। সেই অজান্তা তার সামনে একটা টেবিলে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম আর ঠোঁটের একপাশে লেগে আছে। সাব্বিরের মনে চাইছে হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সাব্বিরের ঘোর থেকে বেরোলো এবং ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি আমরা সাথেই এসেছে একই প্ল্যানে? কিন্তু আমি দেখলাম না কিভাবে। সাব্বিরের নিজের ওপর নিজেরই রাগ হতে লাগলো। তখন এয়ারপোর্টের টিভিতে দেখানো হলো প্লেন যেটা বাংলাদেশ থেকে এসেছে সেটা হাইজ্যাক হতে চেয়েছিল। হাইজ্যাক করাদের দ্বারা, কিন্তু যে সবাইকে বাঁচিয়েছে এটা থেকে সাইবার এক্সপার্টদের মতো এটা এমন কেউ করেছে যে প্লেনেই উপস্থিত ছিল। এটা বলেই টিভিতে সাব্বিরের লাইভ দেখাতে লাগলো। সাব্বির হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নিল, কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে। এয়ারপোর্টের কিছু বড় মাপের কর্মকর্তা সাব্বিরের দিকে এগিয়ে আসছে। সাব্বির নিশ্চিতভাবে বসে আছে আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা এগিয়ে আসলে তাদের পেছনে আরও কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। সাব্বির খাবার অর্ডার করছিল, সেটা দিয়ে গেল। ওটার খাবার খাচ্ছে সাব্বির। অপরদিকে এয়ারপোর্টের সবাই সাব্বিরের দিকে আর চোখে তাকাচ্ছে আর ফিসফিস করছে। ওই মেয়েটিও সাব্বিরের দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টের মতো এত কোলাহল যেন ওদের দুজনের বিরক্তির কারণ না। কয়েকটা সিট সামনে বসে আছে ওরা। সাব্বির ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেলে। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে এদিকে যেতে দেখে সবার দৃষ্টি এদিকে যায় এবং সবাই বুঝতে চেষ্টা করে যে কি হয়েছে। তখনই সাব্বির, ইউ হ্যাভ টু কাম উইথ ইউস। কেন? আমাকে দিয়ে আপনারা কি চান? আপনি আজকে আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন যে কিছুই করেননি। আজব না, আমি কি করেছি? আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? আরে আমি করেছিটা কি সেটা তো বুঝতে পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের কোনো উদ্দেশ্য না। আমরা শুধু আপনাকে একটু সম্মানিত করতে চাই। আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যে এটা আমি করেছি? কোনো ব্যক্তির প্রয়োজন নেই স্যার, আপনি প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কি সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন। আর আপনি জানতে পারার পরই আপনি নিজের ল্যাপটপ বের করে কি যেন করলেন এবং একটু পরেই প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন। আর আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় থাকে যে আমি কিছু করেছি আপনাদের জন্য, তাহলে দোয়া করবেন, ব্যাস এতটুকুই। এই কথা বলার সাথে সাথেই ওনারা চলে গেলেন। সাব্বির এখনও ওখানেই বসে আছে আর সবাই ওকে এলিয়েনের মতো দেখছে, যেন ভিন গ্রহের প্রাণী পৃথিবীতে অবনত হয়েছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠলো, উঠে চারিপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটি কি খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলো। প্লেনে ওর পাশের সিটেই কারোর হাসির আওয়াজ, সেদিকে তাকালো। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনই মেয়েটির ঠোঁট বাঁকানো হাসির নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। সাব্বির প্লেনে পুরোটার সময় মেয়েটার দিকেই তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না। সাব্বির অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলার সাহস জুগিয়ে উঠতে পারছে না। ছেলেটা এমনই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তার ভালোবাসার মানুষটা সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহসে খুলে উঠতে পারছে না। সাব্বিরের অবস্থা ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ডের এয়ারপোর্টে ল্যান্ড করলো এবং সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর প্রেয়সীকে ফলো করলো না কেন? সেটা পরে বলে। সাব্বিরের খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডের ব্যাপক নামডাক আছে।
বাড়িতে পৌঁছালো সাব্বির এবং ভেতরে ঢুকলো। বড় আঙিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতে একটু সময় লাগলো। গেটে বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরও কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুললো না। সাব্বির বাড়ির পাশের একটা টেলিফোন বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির, তুই কই? আর বাড়িতে কেউ নেই? সরি রে, আব্বুকে কে যেন গুলি করেছে। আমরা হসপিটালে। কি, খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হসপিটালে আছি, তুই এখানেই চলে আয়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটাল যাবার পর খালুকে দেখে অনেক মর্মাহত হলো সাব্বির, কারণ অনেক বাজেভাবেই আঘাত করা হয়েছে খালুকে। সাব্বির কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিংয়ের ওপর কয়েকটা হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টার ভেতরে সব আর্মিরা, তাদের হাতে অস্ত্র। তাক করা আছে বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদারের হুডি পরা একটা ছেলে, যার হাতে একজন মানুষের কাটা মাথা আর বিল্ডিংয়ের ছাদের পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়াচড়া না দেখে কিছু করছে না। হঠাৎ একটা গুলি ছোড়া হলো ছেলেটির পায়ে, কিন্তু ছেলেটি ওদিকে না তাকিয়ে হাতে থাকা ছিন্ন মস্তকটি ছুঁড়ে মারে, যেটার ওপর গুলিটা লাগে এবং সাথে সাথেই হাত পা ছড়িয়ে পড়ে, লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার নিয়ে খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে। একেবারে যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। এত লাইট আর দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকে পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফ একত্র করা হলো, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগেও বাংলাদেশেও এরকম একটা কেস হয়েছে। ওটাতেও লাশের সাথে মাথা ছিল না এবং রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে। কয়েকজন সিবিআই সদস্যর ঘাড়ে এই কেসের জিম্বা চাপালো তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব। অন্যদিকে টিভিতে খবর দেখছিল মেহেদি। তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চার করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল, সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় যেন গেছে সাব্বির। মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরটা তেমন কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যেই হাসপাতালের বাইরে যাবে, তখনই সাব্বিরের পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বিরের হাতে কফির কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এপাশে এলো। কি রে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন? এই তো পাশে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। তুই কি কিছু জানিস না? আমি আবার কি জানবো, পাগল নাকি তুই? হ্যাঁ, আমি পাগল। তুই একা একা এই অচেনা দেশে অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? আরে চিল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। ড্যানিয়েল মারা গেছে। কি, ড্যানিয়েল মারা গেছে? মারা গেছে বললে ভুল হবে। ওকে খুন করেছে কে যেন। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদির বলে যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশারই হওয়ার ছিল। পরদিন সাব্বির ওর খালুর বাড়িতে আসে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ যাবত, কফির জন্য বসে আছে। কয়েকজন বুয়া কফি দিয়ে গেল। সাব্বির একটা মিষ্টি হাসির বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসালো। কিছুক্ষণের জন্য চিন্তায় বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে বসে পড়ল এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কি রে, তুই এমন ভাব নিয়ে কোন চিন্তায় বিভোর হয়ে আছিস? তেমন কিছু না, এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে। আজকে না, সম্ভবত কালকে আসবে। ও আচ্ছা। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশন অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলারের কেসটি ঘেঁটে দেখলেন এবং সব একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গা পৃথক এবং কিছু বিষম্য আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে যে আর দুটো মার্ডারের মাঝখানে সবচেয়ে ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছে। সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় এ কাজগুলো একজনের? আমার তো এটাই মনে হয়, দুইটা কেসের খুনি ভিকটিমের মাথায় পরিচিত করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইট ইজ ওকে। হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ সকল ট্রান্সপোর্টের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, যতটুকু পারি হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনও অব্যাহত রয়েছে। পুলিশ সিবিআই কেউ খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকো কোনো প্রমাণ রাখে না তার কাজে। সাইকো এই 5 বছরে আরও 5 শতাধিক খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না। 4 বছরে এই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং সব গরিব লোকেদের মাঝে বিতরণ করে দিয়েছে। দেশ বিদেশে প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্টের সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ হ্যাকিং এ সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড সহ সবাই সাইকোর নামে কাঁপে।
প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এই জন্যই সাইকোর নাম পেয়েছে সাইকো দ্য কিলার মেশিন। আজকেই সাইকো হ্যাকার একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতেই কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে, কিন্তু লাভ নেই। সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রের সুই খোঁজার মতো। অনেকে সাইকোর নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টাও করেছে, কিন্তু পুলিশ কালানি খেয়ে নিজের জালিয়াত বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিল দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযানে সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করে যে আমাকে মারবে, হা হা, আমাকে মারবে। আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই খোদা আমার উদ্দেশ্যে মালাকুল মৌতকে প্রেরণ করবে। সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আবারও পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়ায় হিড়িক পড়ে গেছে সাইকোকে দেখার। কেউ সাইকো হ্যাকারকে আজ পর্যন্ত দেখেনি, কেবল নাম শুনেছে। সাইকো আজকে লাইভে আসছে, যাকে দেখার জন্য হিড়িক পড়ে গেছে সবাই। আইকন এবং শার্পকালের কুখ্যাত সাইকো কিলারকে আজকে সবাই দেখবে। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজ সেবা, আর কুখ্যাত করেছে তার 5% মার্ডার। ঘড়িতে টিক টিক আওয়াজ হচ্ছে, চারদিকে তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশের সাইকো কিলার অনেক জনপ্রিয়, আবার অনেকের ভয়ের কারণ। ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলোর সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর সম্প্রচার শুরু হলো। সব টিভি চ্যানেলের মোবাইলে কেবল সাইকোকে দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সময় এখন সাইকোর কন্ট্রোলে। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ সাইলেন্টের দখল নিয়ে নিয়েছে সাইকো কিলার। সাইকো ক্যামেরা থেকে হাত দিয়ে সরিয়ে নিল, চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে যে একটা লাইটের নিচে বসে আছে, আর পেছনে একটা বড় দেওয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দেইনি। হা হা হা। এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন, আর যারা কোনো সমাজ বিরোধী অপকর্ম করেন না তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমিও একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পৃথক করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর, আর কিছু থাক আর নাই বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পান? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর থেকে কীট মানে পোকা মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারেই পড়ে না। আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন তাদের বলছি লাভ নেই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিলেই খুঁজে বেড়াই। তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে? হা হা, আর কিছু বলার নেই আমার। আমি আমাকে খোঁজার চেষ্টা করে লাভ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আর সাইবার এক্সপার্ট সবাই যার যার কাজ করুন। আমাকে ছাড়াও আরও অনেকে আছে, তাদের খুঁজে বের করুন, শাস্তি দিন। আমি প্রকাশ্যে খুন করি আর ওরা অন্তরালে। হ্যাপি লাইফ অ্যান্ড বি কেয়ারফুল, বিকজ আপনিও হতে পারেন আমার নেক্সট টার্গেট। এই বলে সাইকো সবার কম্পিউটারে ফোন, স্যাটেলাইট অ্যাক্সেস ছেড়ে দিল। সকল টেলিভিশনে কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রচার হচ্ছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেবা টিভিতে সিরিয়াল দেখছে। সাব্বির 1 পা 2 পা করে বাড়িতে ঢুকছে। ভাবির নজর এড়িয়ে হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কটকট শব্দ হয়। ভাবি টিড়ি ছিঁড়ে ঘুরে তাকায়, সাব্বির যেন সারা চেহারা লাল হয়ে আছে। এমন একটা পরিস্থিতি, সাব্বির এক রাত করে বাড়িতে ঢুকেছে আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে সিরিয়াস মুড নিয়ে। হঠাৎ সাব্বিরের ভাবি হেসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। সাব্বির পরিস্থিতি বুঝতে পারলো না। ভাবি যেভাবে কান টেনে ছিঁড়ে ফেলার কথা সেখানে হাসছে কেন ভেবে অন্তরাত্মা কেঁপে উঠছে। ভিতর তুটে ধরলো নাকি ভাবিকে ভেবে সাব্বির গায়ে লোম দাঁড়িয়ে গেল। ভাবি তুমি ঠিক আছো তো নাকি? এমন করে হাসছো কেন? ভয় করছে তো? ভাই, তুমি নিজের চেহারাটা দেখছো? কেন? আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি, দিনে কয়েকবার দেখি। এই দিকে আসো। সাব্বির 1 পা 2 পা করে ভাবির কাছে গেল। ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো এবং আবার হাসতে লাগলো। এটা দেখো। সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটা চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে রুমে ঢুকলো। বাচ্চাদের মতো হেসেই চলেছে ভাবি, যেন আজকে সবাই হেসে নিবে।
সাবির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতো অবাক হলো, কারণ আজ সে সেম ঘটনা ঘটেছে। ঠোঁটে, মুখে, গালে, কপালে সর্বাঙ্গ লিপস্টিকের দাগ, কিন্তু কিভাবে এলো সে জানে না। প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেওয়ার মতো কেউ, তাহলে এই দাগগুলো আসে থেকে? এই ভেবে সাব্বির খাটে বসে পড়লো। চিন্তায় কপালে ভাঁজ পড়লো, কে দেয় এই চুমুগুলো, যেটা সাব্বিরকে দেখতে হবে। এই চুমুগুলো প্রায় রাতে এই সময় বা ভোরে ঘুম থেকে উঠলেই দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল সে কাল ঘর থেকে বেরোবে না, আর সারা ঘরময় সিসি ক্যামেরা লাগবে, যাতে দেখতে পায় কেই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে একবার আরও জোরালো ভাবে এক সাইকো ফায়ারিং মিশন শুরু হবে। তাই 20 জনের সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাবে, যার হেড হবে ব্রুস আর কো হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশেষ সর্বোচ্চ থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। এইবার সাইকোদের ধরেই চাইবে সবাই, তাই সাইকোর লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে ব্রুস, যার দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বির ক্যামেরা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরই কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলায় থাকে, এই বারান্দায় গেল। বারান্দার গিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা। সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। ছেলেটি বারান্দায় একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামিয়ে নিচে যেটাতে ছেলেটি তার হাতে থাকা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা উপরে টান নিল। ব্যাগটা বেশি না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটা সাব্বিরের হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লোকটা সাইকেল নিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের ওপর রাখলো, চারপাশে তাকালো। একবার হয়তো কিছু খুঁজছে বা দেখছে যে কেউ দেখছে কিনা। চারপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ড্রয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করলো। সেলোটেপ পেছানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল, যেটা একটা ফোনের বক্সের মতো কিছুটা ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টা ক্যামেরা, যেগুলো সাইজ একটা আঙুলের 3 ভাগের 1 ভাগ হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণ বোঝা গেল যে সাব্বির কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর ঘরের 3 কোণায় লাগিয়ে দিল, যাতে ফাঁস হয় এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য করগুলো। সব সেট আপ করে সাব্বির একটা ল্যাপটপ হাতে নেয়। ল্যাপটপে কয়েকটা ইনক্রিমেন্ট মেসেজ দিল, যেগুলো সাব্বির ডিকটিভ করলো এবং কিছু দেখতে পেল, যা ওর ঠনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়লো যে কি করবে সেটা ভেবে। ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেগুলো সাইবার ওয়ার্ল্ডে তুফান উড়িয়ে দিবে। সাইবার বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো, একটা ধরিয়ে টানতে লাগলো। আহা, মাথাটা একটু টেনশন মুক্ত হলো। না, আমার মাথা গরম করলে চলবে না, যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে আসলো। উৎস খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতে হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁসের পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না, যেন সাইবার ঘোস্ট। সাইবার ওয়ার্ল্ডে গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টা বাজে। সাব্বির এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করছে এটা। কোনো প্রমাণই নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডের? এসব ভাবতে ভাবতে সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে। সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতে ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটলো। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়া সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল, যাতে ভাবি দেখতে না পারে। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতেই ভাইয়া এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। সাব্বির পানি খাচ্ছিল। ভাবির কথা শুনে পানি গলায় আটকে গেল। কেন, আমার ভাই আবার কি করলো? ভাবি কোনো কথা না বলে ভাইয়াকে আমার দিকে তাকাতে বলেন। ভাইয়া আমার দিকে তাকালো এবং ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই ভাইয়া কিছু একটা দেখে বললেন, কিরে, কালকে রাতে কোথায় গিয়েছিলি? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস? আয়নায় নিজের চেহারাটা দেখ আগে। কি? আমার চেহারা? তোর চেহারাটা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি
আমরা কিসের ভিত্তিতে কথা বলছি? সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখলো ওর গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ কিস করেছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভাইয়া ভাবি বিশ্বাস কর আমি কিছুই জানি না এই দাগগুলো কোথা থেকে আসে। এটা নিত্যদিনের ব্যাপার। আমরা এত কিছু জানি, 1 মাসের সময় দিয়েছিলাম। ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। সাব্বির এবার অনেক রেগে গেল। ও তো ছোট রুমে গেল, নিজের গনগন করতে লাগলো, ধুস শালার, প্রেম টিম কিছুই করলাম না। প্রতিদিন যে কেউ এসে চুম্বাই চুম্বাই খালি একবার হাতের কাছে পাই, ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দিব। সাব্বিরের তখনই মনে পড়লো সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিশ্বজয়ের হাসি আসলো এবং ল্যাপটপটা হাতে নিয়ে ল্যাপটপের ক্যামেরাগুলো গতকাল রাতে ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজ সাব্বিরের চোখে পড়লো। রাত তখন 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশা ঘরে ঢুকতে লাগলো এবং এই কুয়াশার আদল দেখা যাচ্ছিল একটি মেয়েলি অবয়ব, চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিংয়ে কোনো মেয়ে কিভাবে উঠলো, আর এই মেয়ে কে যে এত কাজ করে সাব্বিরের সাথে। সাব্বির ফুটেজ জুম করলো। ভিডিওতে মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারাটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলো। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরপরই থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিশ্বজয়ের হাসি আসলো, এটা ভেবে যে চোর ধরা গেছে। সাব্বির ল্যাপটপে দোষীকে দেখে ভাইয়া ভাবিকে ডাক দিবে, তখনই দেখতে পেল যে মেয়েটি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ভয়ে ল্যাপটপ বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? ইয়া আল্লাহ, ওটা কি ছিল? ভূত নাকি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু খাই কেন? গালটাই তো খেয়ে নিতে পারে। সাব্বির না, আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে এবং রহস্যগুলোর সমাধান করতে হবে যে করেই হোক। রাত 2টা, আর্মি ক্যাম্পের ভেতরে কিছু লোকেরা কথা বলছে। স্যার আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এই বিষয় এগিয়ে নিজের ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছো, ভালো থাকো। কিন্তু স্যার আমরা এইভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আস্তে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই ওই কক্ষের দরজায় কে যেন খড়া নাড়ে, ঠক 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 ঠক। কেউ কি বাইরে আছে নাকি? আর্মি অফিসার একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, এত রাতে আবার কে? দেখো, কোনো অফিসার হয়তো কিছু দরকার হয়েছে। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকে দেখতে পেলেন না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিজে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎ বোতলটা থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটার ধোঁয়ায় সারা ঘরবার সব কিছু দেখা যাচ্ছিল না। সকালে এদিক ওদিক ছোড়াছুড়ি করতে লাগলো, ভেবে যে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউই গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যে চিৎকার দিবে বা কাউকে ডাকতে চায় তার মুখটা যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো। আর্মিরা সবাই তাকিয়ে দেখতে পেল একটা লম্বা চোরা যুবক বয়সী একটা ছেলে কালো হুড়ি পরে দাঁড়িয়ে আছে, মুখে কঙ্কালের ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি, আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক, আর পায়ের কাছে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এই দৃশ্য দেখে ঢোক গেলেন এবং আর চোখে চারপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গেছে। আসলে সব উধাও হয়নি, সবই ছেলেটার পেছনে। এই কে 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 তুই, আর কেন এখানে এসেছিস? একজন অফিসার মনের ভয় লুকিয়ে সাহস দেখিয়ে, ছেলেটা কিছুই বলল না, ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো। গুলিটা বুকের হৃৎপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা থপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা বাঁ হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু গেড়ে বসে এবং ছুরিটা নিজের পায়ের উল্টো পিঠে ফ্যাচ ফ্যাচ করে দুটো টান দেয় এবং লোকটি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আর বসে পড়ার সাথে সাথেই ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজনও গেল না, 3জন একেবারে যাই হামলা করতে ছেলেটাকে একটু মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেই বোঝা যায়। ছেলেগুলো সব ভয় পেয়ে যায় এবং থেমে যায়। এই কে রে ভাই তুই, আর আমাদের মারছিস কেন? ছেলেটা আস্তে করে ফিসফিসিয়ে বলল। সাইকো। এটা শোনার পর যারা বেঁচে ছিল তারা চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, ভয়ে সবার কলেজে শুকিয়ে যাবার উপক্রম। কোন মনে দাঁড়িয়ে আছে 2জনে, বাকি একজন তো ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী আইজরা
তাদের সামনে দাঁড়িয়ে আছেন। আজ তাদের মৃত্যু নিশ্চিত। সাব্বির যেই ওর ভাই ভাবিকে খবর দিবে সেই মেয়েটাকে দেখানোর জন্য তখনই দেখতে পেল যে মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরও একবার দেখলো, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনা কি, কিন্তু ভিডিওতে বারংবার একই ঘটনা দেখে খানিকটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা 3D ইফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে, তাই ভিডিওটা কোনোভাবে সব অ্যাঙ্গেল থেকে দেখলো ব্যাপারটা বোঝার জন্য, কিন্তু কিছুই বুঝতে না পেরে সাবির এবার নিজেকে খুব অসহায় মনে করতে লাগলো। কেননা ও কোনোদিন কারোর কাছে হার মানেনি, কিন্তু আজ এই দৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে করছে সাবির। জেদে হাতের ল্যাপটপটা একটা আছাড় দিল। ল্যাপটপটা পাকা ফ্লোরে পড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল। আজ জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই ভাবি উপরে চলে আসলো এক দৌড়ে। দরজা দিয়ে ঢুকতেই ভাঙা ল্যাপটপ অনেক বিশেষ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, কিভাবে বাংলো ল্যাপটপ? সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে, সাথে ওর বাইক। সাব্বির বাড়ি থেকে বের হতেই সাইগো টিম থেকে মিশন অ্যালার্ট গেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজনকে মারবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলার মালা আর হাত উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে আর সামনে টার্গেট একটা স্পাইপার বন্দুক গাড়ির জানলা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকে কোনোভাবেই সাইকো ফান্ডাররা জানতে পেরে গেছে যে সাইকো কিলারের মিশনের কথা এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড ব্রুসকে ইনফর্ম করেছে এক্সপার্ট শামসুর হাবিব। স্যার, আজকে আমাদের যে করে হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। হ্যাঁ, শামসুল হাবিব আমাদেরকে আজকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকোর আশায়। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের বেশ্যাবৃত্তি করতে ব্যর্থ করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে এই শালা। হেকে এবার পরে পাঠাবে সাব্বির, মানে সাইকো কিলার। সাব্বির ফায়ার করলেও গুলিটা নেতাজির বুকে লাগলো, ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো নেতাজির বুক দিয়ে। সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো গুলি চালাতে, তাই চিৎকার দিয়ে উঠলো। সাব্বির চাইলে ওই লোকটা মেরে দিতে পারে, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোককে না মেরে গাড়ি ছোটাতে থাকে পালানোর জন্য। সাইকো ফাউন্ডার দেখে চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছু নেয় সাইকো ফাইন্ডার সহ অনেক লোকজনের গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করছে যাতে নিজেকে বাঁচানো যায়, কারণ ও বাঁচলেই এই পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীরা নাশ করায় সাব্বিরের উদ্দেশ্য, সাইকো দ্য কিলার মিশনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে, আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না। সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত আর অন্যদিকে পিছনে গড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাভ দেয় গাড়ি নিয়ে তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে, ওর পরিবার আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির পারছে না সামনে যেতে, আর না পারছে পেছনে যেতে। এই যেন সব বিপদ একেবারে গাড়ি চেপে বসেছে। আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বিরের পেছনে ফিরবে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, যেন মৃত্যু তর্স হয়েছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকে, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অপূর্ণ থেকে যাবে। সাব্বিরের ইচ্ছা থাকুক বা না থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে সব সত্য কথা বের করে নেবে সাইকো ফাউন্ডাররা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিধার থেকে প্রায় মিটার 50 দূরে হবে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল, সেই সাথে ভাইয়া ভাবি সেই নীলাঞ্জনাকে, মানে এয়ারপোর্টের মেয়েটিকে হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ অন করে সারা পৃথিবীর সবাইকে নিকটে একটা মেসেজ পৌঁছে দিল। সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটি ব্যাধি যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে। আজ আমি মরছি না, যদিও মরি অমর হয়ে থাকবো আপনাদের কাছে, গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুরা শান্তির নিঃশ্বাস ফেলো না, কারণ সাইকো কখনো মরবে না। এই মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথে গাড়িটা চারে একটা গুলি লাগলো, যেগুলো ছোড়া হচ্ছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িকে নিজের আয়ত্তে রাখতে পারলো না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টায়ারিংয়ের হুইল। হাত গাড়িটা পাহাড়ের উঁচু ঢিক থেকে জাম্প করার মতো পাহাড়ের পাদদেশে পতিত হতে লাগলো। সাইকো ফাউন্ডাররা ওখানে এসে জিনিসটা একেবারে আশা করেনি।
ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেল গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়েছে, আগুন জলজল করছে। পড়েছে তো পড়েছে, যেন কোনো শেষ নেই। শিট ম্যান, আমরা আজকে আবার সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। ব্রুস প্রচণ্ড রেগে গিয়ে গাড়ির দরজায় লাথি মারে। স্যার, আমাদের হঠাৎ এভাবে আক্রমণ করাটা ঠিক হয়নি। প্ল্যানিং করে সবটা করা উচিত ছিল, কারণ আমরা ভুলে গিয়েছিলাম সে অন্য সাধারণ কোনো অপরাধীদের মতো না। এ হলো সাইকো দ্য কিলার, যার রক্তের প্রতিটা কণিতে একটা করে ছোট ব্রেন বিদ্যমান। শামসুর পিস্তল হাতে পাহাড়ের নিচে তাকিয়ে উপরের কথাটি বলল। হ্যাঁ, তুমি ঠিক বলছো, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন। সেটা কিভাবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারটা আগামাথা কোনো কিছুই জানি না। কি তার আসল নাম, কি তার ঠিকানা, সে কোন এলাকায় থাকে সেটাও জানি না। এমনকি সে যে এই দেশের কোনো বাসিন্দা কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। শামসুর একটু গম্ভীর গলায় রিভলভার হাতে নিয়ে। সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে এ দেশের বাসিন্দা না? না মানে স্যার, এত ব্রিলিয়েন্ট একটা মাইন্ড প্লাস বিশ্বের নাম্বার 1 হ্যাকার এ ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল, তুমি ভুলে যেও না যে তোমার বাবাও একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না। এটা কোনো বইয়ে লেখা আছে? আসলে কি স্যার? আর বলতে হবে না, আমি একজন ফেরাইনার হয়েও তোমার মতো রাজাকার না। এখন যাও আর দ্রুত ওই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। সাইফুলকে থামিয়ে দিয়ে ব্রুস ইয়েস স্যার। বলে শামসুর টিম নিয়ে বেরিয়ে পড়লো পাহাড়ের পাদদেশে সাইকোকে খোঁজা। এদিকে অনেক ঘন্টা পরেও শামসুর হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ব্রুসকে। ব্রুস এবার অনেকটা চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ব্রুস কল লাগালো শামসুর হাবিবকে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না, বাজছে কিন্তু কেউ ধরছে না। ব্রুস আবার কল লাগালো, এবার শামসুর ধরে ফেলে। স্যার, ঘটনা তো একেবারে মাথায় বাস ফেলার মতো। কেন, কি হয়েছে? স্যার, ফরেন্সিক টিম নিয়ে গাড়িটা অনেকক্ষণ ধরে তল্লাশি করলাম, কিছুই পেলাম না, বডিটাও পেলাম না। বডিটা কোথায় যাবে আর গাড়িটা কোথায় পেয়েছে? গাড়িটা এখানকার একটি ঝর্ণার কাছে পেয়েছি। একটুর জন্য ঝর্ণার পানিতে পড়িনি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত। আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনো ধোঁয়াশা। কিন্তু ততক্ষণে ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাউন্ডাররা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্স করলো। সাইকোর ফ্যানরা যেন অনেক বড় শক খেয়েছে। সাইকো খুনি হলেও সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাবিরের জ্ঞান ফিরল মাঝো। সাবির চারিদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো। সাবির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনো বেঁচে আছে কিভাবে, যেটা সাব্বিরকে এখনো ভাবাচ্ছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো এতটুকু ক্ষত নেই, আর সারা শরীরে একটু ব্যথা পাওয়ার কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকু নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূর এগোতে লাগলো। পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটারটা বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না কোনো স্যাটেলাইটের। এটা দেখে সাব্বির অবাক না হয়ে পারলো না, কারণ পৃথিবীতে যে কোনো জায়গা থেকে স্যাটেলাইট সিগন্যাল পাওয়া যায়, হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্র বা দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম। এখানে তো এই জঙ্গল আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়, সেখানে তো কোনো জঙ্গল নেই, আর জঙ্গল থাকলেও তো এত ঘন নয়। আশেপাশে লোকালয়ে নিশ্চিত ভেবেছিল, তাহলে আমি কোথায় আসলাম? আমি একা এই অবস্থায় তো এখানে কোনোদিন আসতে পারতাম না। তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে? সাব্বির যেই কথাগুলো ভাবছে তখনই নিজের হাতে কারোর ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো। আরে ভাই, এই জঙ্গলে অন্তত আমাকে ছাড় দাও। এখানেও সেই চুমাচুমির কারবার শুরু করে দিয়েছো। ছাড় দিতে পারি এক শর্তে। হঠাৎ এই কথাটা শুনে সাব্বির চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে কে এখানে? সামনে এসো বলে সাব্বির পকেট থেকে রিভলভার বের করলো এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলো। আমাকে খুঁজে লাভ নেই, আমি ইচ্ছে না করলে এই জীবনেও আমাকে দেখতে পাবে না। এবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এই রকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আরে কে তুমি, আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও। এখনই আমার পরিচয় জানতে পারলে এখনই জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়াবো না, তুমি আমাকে দেখলে দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না একটা মেয়ে মানুষ আমার সাথে এই জঙ্গলে এইভাবে কথা বলছো? তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে যেটাতে নেই কোনো দূষণ,
তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেয়েলি আওয়াজটা শুনতে পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটার সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে, কে তুমি? আর তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো, আমার সাথে ফাইজলামি করলে কিন্তু তোমার খবর আছে। তুমি আমার খবর করবে? তুমি দেখি কেমন পারো। এই বলে যেই আওয়াজের অধিকার নেই সাব্বিরের সামনে এসে দাঁড়ালো থুকু ভাসতে লাগলো। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এটা মেয়ে নাকি অন্য কিছু। চেহারা সহ সারা শরীর নূরের মতো ঝকঝক করছে, আর মেয়েটির সাদা গ্রাউন্ড পরা আর পেছনে দুটো সাদা ডানা। এর মানে তুমি মানুষ না? এই বলে সাবির মাটিতে লুটিয়ে পড়লো। সাইকো হওয়া বেরিয়ে গেছে। সাবিরের যখন জ্ঞান ফিরল তখন কারোর চেহারা নিজের ওপর অনুভব করলো, যেন কেউ তাকিয়ে আছে উবু হয়ে। এই মেয়ে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই, তুমি তো মেয়েই না, আল্লাহ মাহবুদ জানে তুমি কি জিনিস। এই ছেলে, বেশি কথা বললে ঘাড় মোটকে দেব। কি? তুই জানো আমি কে? দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলেছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলোকে কাটতে তখন আমি সাইডে বসে বসে দেখতাম। কি? আমি ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার ইশারায় মার্ডার কেন করতে যাব? আমি পাপি তাপি খারাপ লোকদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছার প্রসঙ্গ কোথা থেকে আসলো? বুঝতে পারবে, আগে আমাকে বলতে দাও। পুরোটা বুঝতে গেলে তোমাকে আরো 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাব্বির, তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ, এটা জানি যে আব্বু একজন কেমিস্ট ছিলেন আর আম্মু হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো। তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুজন নামকরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্লাডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক এঞ্জেল। কারণ তোমার দাদাও একজন এঞ্জেল ছিল আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকেই বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তারপর আমি সব কিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না। নিজের বউকে তো দূরের কথা। এটা বলে আমির একটা দীর্ঘশ্বাস ছাড়লো। আহারে, কষ্ট রে, টুরু কষ্ট। বেশি হাসলে কানের 2 আঙ্গুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলছি আর উনি দাঁত সবগুলো বের করে হাসছেন। আচ্ছা, আর কিছু বলবো না, তোমার তো আর বিশ্বাস নেই। তো যা বলছিলাম, তোমার আব্বু আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যাননি। ওনাদের হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে? শুধু নাম বলো একবার। এক একটা এমন ভাই মারবো যেন মৃত্যু ওদের দেখে ভয় পায়। সাব্বির, শান্ত হও। রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউই বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছো, মানে আমি তোমাকে দিয়ে তাদের মারিয়েছি। কি? হ্যাঁ, তুমি এতদিন যাদের যাদের মেরেছো সবাই তোমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দায়ী। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল। কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষ আর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এটাই শেষ না, ওরা আমাদের একজনকে, মানে একজন এঞ্জেলকে কিভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর ওই এঞ্জেলের লাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন এঞ্জেল। তাই তারা ওই স্যাম্পলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করছে সেটা সবাইকে জানিয়ে দেবে। তাই ওই দিন ল্যাবে আগুন লাগিয়ে দেয়, আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে আর তুমি সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তবুও অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছো? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তো আমার স্ত্রী, তাই না? হ্যাঁ অবশ্যই, কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমায় কিস করে যেতে কেন? সেটা তোমাকে বলবো কেন? আমার স্বামীকে আমি চুমু দেই, জড়িয়ে ধরি, আদর করি, সেটা আমার ব্যাপার। আইসে স্বামী স্বামী করতে। আমি একটু ভাব নিয়ে বললাম, আমিরা, আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো মানে তুমি মারা গেছো। ও, তাহলে তো বাড়িতে যাওয়াই যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে না। গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমি বাচ্চাদের মতো মুখ বানিয়ে বললাম কথাটি। আরে বাচ্চাদের মতো কাঁদে কেন? আমি তোমাকে নিয়েই যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাবিরের কথা মতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। এখন ঠিক আছে? ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে, হেঁটে না উড়ে? তোমার মতো পরি বউ থাকতে কি হেঁটে যাওয়া যায়? চলো উড়ে উড়ে। জো হুকুম মেরা স্বামী। খালি স্বামী স্বামী করো আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকো, বুঝি না।
তুমি আমার বউ নাকি অন্য কারোর? এই ব্যাপার বলে আমিরা সাবিরের একেবারে সামনে এসে দাঁড়ায়, যেন একজনের নিঃশ্বাস আরেকজন শুনতে পাচ্ছে। এভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাব। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। ও মা, তাই নাকি? আচ্ছা দেখা যাবে, এখন বাসায় চলো। আমিরা সাবিরকে জড়িয়ে ধরলো আর উড়ে যেতে লাগলো সাবিরের বাসার সামনে। বাড়ির বেল বাজাচ্ছে সাবির। কে আসলো আবার? দরজা খুলে। আরে সাব্বির, কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম কোথাও উড়ে গেছো। মানে? এই আপু, তুই ঢং করা বাদ দে, আমাদের ভেতরে ঢুকতে দে। আমিরার কথা শুনে আমি বেকুব হয়ে গেলাম। আপু মানে? এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি? ও সরি, গলতি সে মিস্টেক হয়ে গেছে। তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয়। আসলেই? কিন্তু ভাবি, তুমি আমাকে কোনো দিন এসব বলনি কেন? কিভাবে বলবো আর? বললেই তুমি বিশ্বাস করে নিতে। সেটাও ঠিক। এই আপু সর, ভেতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজছে। কেন খুঁজবে? কেউ কি চেনে নাকি? সাব্বিরকে সবাই চেনে, সাইকোকে। আর সাইকো মারা গেছে, তাই খোঁজাখুঁজির কিছু নেই। চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবি, তোমরা তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। জানুনি তো কি হয়েছে? জানুনি তো কি হয়েছে? আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাইয়া জানে না, আর কোনোদিন জানবেও না। আচ্ছা ভাবি, বাদ দাও। এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই, আর কি বলবো। আমি ভেতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত, আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার। এই সাব্বির, আমাকে রেখে চলে যাবা? কোথায় যাব? ওপরে তলায় যাচ্ছি। তোমার যেতে মন চাইলে তুমিও আসো। আমি যাব না, এটা কোনো কথা? আমি ওপরে ঘুমাতে গেলাম আর আমিরা আমার সাথে। আমি বিছানায় পড়তে ঘুমিয়ে গেলাম অন্যদিকে। শামসু, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না। সবাই কোথায় গেল? স্যার, এটা তো সারা দুনিয়ার মানুষের কথা। সবাই সাইকার লাশ দেখতে চাইছে, কিন্তু সাইকাকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুভ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও। এত প্রেশার আর মাথায় যাচ্ছে না। ওকে স্যার, ঠিক আছে। এই ঘটনার 3 বছর পর সাবির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আর আমিরা এক বাচ্চার মা। মানে সাবিরের একটা ছেলে হয়েছে, আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকে সাইবার ওয়ার্ল্ডে একটা মেসেজ আবার সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো সাইকো কোনো মানুষ না যে মরবে। সাইকো একটা চিন্তা ভাবনা, যার কোনো মৃত্যু নেই। এতদিন পর সাইকোর চিন্তা ভাবনা এবং সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে সাইক্লোনটা শুনে। এতদিন পর মানুষের মধ্যে আবার কৌতূহল শুরু হয়েছে অপরাধীদের মধ্যে ভয়ঙ্কর এক আতঙ্ক। সবার মনে একটাই আতঙ্ক, একটাই ভয়। সাইবার ওয়ার্ল্ডে হঠাৎ করে এমন মেসেজ দেখে সাইফুল এবার ব্রুসের কাছে গিয়ে ভরে ওঠে। ভাই, 3 বছর পর আবারও সাইবার ওয়ার্ল্ডে নতুন করে একটা মেসেজ এসেছে। মেসেজটা এই ছিল, সাইকা কোনো মানুষ না যে মরবে, সাইকা একটু চিন্তা ভাবনায় যার কোনো মৃত্যু নেই। শামসুলের মুখে এরকম কথা শুনে রীতিমতো ব্রুস একটা ভয় পেয়ে যায়। ব্রুস ভয়ে তার গলা শুকিয়ে গেছে। হঠাৎ করে 3 বছর পর সাইকো নামটা কেমন যেন এক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো শহর জুড়ে। সাইবার ওয়ার্ল্ডের সাইবার সিকিউরিটিতে যারা নিমন্ত্রণকারী, তারা ভয়ে ও আতঙ্কে তাদের কলিজার পানি শুকিয়ে গেছে। ব্রুস বলে ওঠে এবার, এটা কি করে সম্ভব? 3 বছর পর হঠাৎ করে সাইকো নামটা কি করে এই নেট দুনিয়ার ভেসে আসতে পারে? ভাই, আমি নিজেও জানি না, আমরা কেউ বুঝতে পারতেছি না। আমার তো মনে হচ্ছে সাইকা মরেনি, বরং বেঁচে আছে। যদি সে বেঁচেও থাকে, তাহলে সে এতদিন কোথায় ছিল, আর হঠাৎ করে এতদিন পর কথা থেকে সে উঠে এলো? সেটাই ভাবার বিষয়, সবটা ভালো করে দেখতে হবে। তারা নিজেদের মতো কথায় প্রথম করতে থাকে, একে অপরের সাথে যোগাযোগ করতে থাকে। অন্যদিকে সব ভিড় নিজের অফিসে বসে কাজ করছে। এমন সময় টেবিলের ওপর থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সাব্বিরের ছেলে আহিল বলে ওঠে, বাবা তুমি কোথায়? তুমি দ্রুত বাসায় চলে আসো, তোমাকে ছাড়া আমি কোনো খাওয়া দাওয়া করবো না। ছেলের মুখে হঠাৎ এই কথা শুনে সাব্বির বেশ অবাক হয়ে যায়, কারণ আহিল এরকম সময় ফোন করছে এটা ভেবে তার মাথা কিছু আসছে না। সাব্বির বলে ওঠে, কেন বাবা, কি হয়েছে? তোমার মা কি তোমার কাছে নেই? তোমার আম্মুর সাথে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমি বিকেলে তোমাদের ঘুরতে নিয়ে যাব। ফোনের অফিস থেকে সাব্বিরের ছেলে আহুল আবার বলে ওঠে, তোমাকে আসতে বলেছি মানে তোমাকে আসতেই হবে বাবা, না হলে আমি কোনো কিছু খাবো না। আর আমি আজকে মায়ের হাতে না, তোমার হাতে খাইয়ে নিব। ছেলের মুখে এরকম কথা শুনে
সাবিরের মুখে হাসি হাসি মুখে বলে ওঠে, ঠিক আছে বাবা, তুই যেহেতু চেয়েছিস তাহলে আমি কয়েকটা ফাইলের কাজ শেষ করে যাচ্ছি। আব্বু আম্মু বলে তোমার সাথে কথা বলবে, তোমরা কথা বলো। আর হ্যাঁ, আমি ওপরে গেলাম, তাড়াতাড়ি আসবে কিন্তু। তারপর আহিল আমিরার হাতে ফোনটা দিয়ে চলে যায়। সাবির বলে ওঠে, কি হয়েছে বলো তো, আজকে হঠাৎ আমাকে যেতে বললো? হ্যাঁ, তোমাদের বাপ ছেলে তো ঢং দেখলে বাপ যেমন হয়েছে ছেলেও তেমন হয়েছে, ঘাট তেরা। মানে আমি আবার কবে ঘাট তেরা হলাম? সোনা বউ আমার, কি হয়েছে বলবে? নিজে এসে দেখে যাও কি হয়েছে, সবকিছু কি ফোনে বলতে হবে? নিজের ছেলেকে এসে সামলাও। ওকে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তারপর আমির আর কথা মতো রওনা দেয়। সাবির বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছে যাওয়ার সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে আমিরা, তুমি এত রেগে আছো কেন? কোন দিন জানি আমি পাগল হয়ে যাই তোমাদের বাপ ছেলের জ্বালায়, পুরো পাগল হতে বসেছি আমি। লক্ষ্মী বউ আমার, তুমি আমার উপরে রাগ কেন দেখাচ্ছ? আমি আবার কি করলাম? তোমার ছেলের বোন লাগবে। সাবির তো এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়, ভয়ও পেয়ে যায় আর বলে ওঠে, আচ্ছা, আইন এখন কোথায় গেছে? তোকে নিয়ে আসো এখানে, আমি ওর সাথে কথা বলছি। তারপর আমিরা আর কোনো কথা না বলে আহিলকে ড্রয়িং রুমে নিয়ে আসে আর বলে ওঠে, বাবা তুমি এসেছো, আমার একটা বোন লাগবে। সবার বোন আছে, আমার বোন নেই কেন? আমার একটা বোন লাগবে, তাও আবার আজকে, এখনই। না হলে আমি কোনো কিছু খাওয়া দাওয়া করবো না। বাবা তোর বোন আসতে তো প্রায় 10 মাস 10 দিন সময় লাগবে। না, আমার আজকে লাগবে। এক চড়ে সব দাঁত ফেলে দিব, বাবা যেটা বলেছেন সেটাই হবে। কিন্তু বোনকে পেতে হলে তো বাবা একটু সময় দিতে হবে, তাই না? ঠিক আছে, আমার বোনকে তোমরা এনে দিও। আরে বুঝে শুনে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। সাবির রাতে খাওয়া দাওয়া করে রুমের ভেতর নাইট ড্রেস পরে খাটে উপরে শুয়ে আছে। আমিরা এমন সময় সাবিরকে বলে ওঠে, তুমি কি ভুলে গেলে আমাদের ছেলে আইল, তার সামনের বার্থডে, তার বোনকে গিফট হয়েছে। তো আমি এখন কি করব? এখন তো তার জন্য তার বোনকে আনতে যেতে হবে। আমি কি মানা করেছি? নিয়ে আসো গিয়ে। ওকে, তাহলে তো কষ্ট করতেই হবে। কথা বলে দুই ঠোঁট এক করে দেয়। আমি না নিজেকে চালানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। সাবির আকারে ধরেছে তার ঠোঁট। সাবিরের সাথে পেরে উঠতে না পেরে নিজেই রেসপন্স করতে থাকে। অন্যদিকে এখনো খুঁজে বেড়াচ্ছে সাইকোকে, কিন্তু সাইকো কোথায় আছে কেউ জানে না। ছাই করা আতঙ্ক সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এইদিকে ধীরে ধীরে বাসুর ঘরে যেমন নতুন বউ একে অপরকে আঁকলে নেয়, ঠিক একইভাবে ধীরে ধীরে সাগরের সমতলে সাব্বির আর আমিরা হারিয়ে যেতে থাকে আহিলের জন্য নতুন বোন নিয়ে আসার জন্য। আহিলের বোন নিয়ে আসার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে এই নির্জন নিস্তব্ধ গভীর রাতে সাবির আর আমিরা আহিলের জন্য বোনই আসুক এবং আহিলের জন্মদিনে তাকে যেন তার বোন গিফট দিতে পারে, এই আশা কামনা করে গল্পটা এখানে শেষ করে দিলাম। সমাপ্ত।